কৃষ্ণপুর গ্রামে বাস করতেন যতীন্দ্রনাথ নামের এক জ্ঞানী মানুষ। মানুষ তাকে শ্রদ্ধা করত তার বুদ্ধি এবং জ্ঞানের জন্য। একদিন সকালে তিনি তার স্ত্রীকে বললেন, দিন হয়ে গেল, মোহনের কোনো খবর পাইনি। ভাবছি কাল সকালে ওর গ্রামে গিয়ে দেখা করে আসবো। সকাল থেকে আমার বা চোখ কাঁপছে। দয়া করে এখন তুমি যেও না। জানি না কেন আমার মনে কুই ইঙ্গিত দিচ্ছে। তুমি তো জানোই লক্ষ্মী, মোহনের আমাদের ছাড়া আর কেউ নেই। আর তাছাড়া যাত্রার আগে এমন অমঙ্গলে কথা বলো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। মোহন যতীন্দ্রনাথের শৈশবের বন্ধু। যতীন্দ্রনাথ ছাড়া মোহনের 7 কুলে আর কেউ নেই। পরের দিন ভোরে যতীন্দ্রনাথ তার বন্ধুর সাথে দেখা করার জন্য রওনা দিলেন। হাঁটতে হাঁটতে পথে যতীন্দ্রনাথের সাথে দেখা হলো এক অচেনা লোকের। বলিষ্ঠ, গম্ভীর আর চোখে অদ্ভুত এক তেজ। মহাশয়, আপনি কে? কোথায় যাচ্ছেন আপনি? আমার নাম যতীন্দ্র। আমি আমার বন্ধুর গ্রাম রাধানগরে যাচ্ছি বন্ধুর সাথে দেখা করতে। মহাশয়, আমার নাম প্রলয়। আমিও ওই দিকেই যাচ্ছি। আমি কি আপনার সঙ্গে যেতে পারি? কারণ আমার রাস্তাটা ঠিক জানা নেই। অবশ্যই চলেন ভাই, একসাথে গেলে সময় ভালোই কেটে যাবে। তবে প্রলয় নামটা খুব ভালো। যাকগে, নাম নিয়ে আমার কোনো কাজ নেই। দুজন ধীরে ধীরে এগিয়ে চললেন। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে, বাতাসে ধুলোর গন্ধ। এমন সময় সামনে দেখা গেল এক ছোট্ট গ্রাম। মহাশয়, আপনি সামনে একটু বিশ্রাম নিন। আমাকে এই গ্রামে একজনের কাছে বার্তা দেওয়ার আছে। আমি সেটা দিয়েই তৎক্ষণাৎ ফিরে আসছি। ঠিক আছে ভাই, আমি ওই সামনে কুয়োর ধারে বসে আছি, একটু বিশ্রাম নিচ্ছি। তুমি ঘুরে এসো ভাই। যতীন্দ্রনাথ কুয়োর ধারে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ গ্রামের ভিতর থেকে চিৎকার ভেসে এলো। বাঁচাও, বাঁচাও, রামুকে মেরে ফেললো। ঠিক তখনই প্রলয় ফিরে এলো। চলুন, এখানে আমার কাজ মিটে গেছে। এবার যাওয়া যাক। তোমার কাজ তো খুব তাড়াতাড়ি মিটে গেল ভাই। হ্যাঁ মহাশয়, যার কাছে বার্তা দেওয়ার ছিল সে কাছেই ছিল, তাই বার্তা দিয়ে ফিরে এলাম। চলুন এবার যাত্রা শুরু করি। দুজনে আবার পথে বেরিয়ে পড়ল। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামতে শুরু করলো। ভাই প্রলয়, রাত হয়ে গিয়েছে, চলো এই মন্দিরে রাতটা কাটিয়ে দিই। এই হাতেই প্রভুর দর্শনও হয়ে যাবে আর বিশ্রামও নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তবে আমার এই গ্রামে একটু কাজ আছে। আমি কাজটা সেরে আসছি। আপনি ততক্ষণ খেয়ে নিন, আমি এসে খাবো। কিন্তু ভাই, একসাথে খেলেই তো ভালো হতো। আরে না না, আপনি খান, আমি কাজ সেরেই আসছি। আগুন আগুন, গোটা গ্রামে আগুন লেগে গিয়েছে। এবার যতীন্দ্র একটু চমকে উঠল। জানি না কেন প্রলয় যেখানেই যায় সেখানেই কিছু না কিছু অঘটন ঘটে। প্রলয় ফিরে এলো, কিন্তু যতীন্দ্র কিছুই বলল না। রাত কেটে গেল, ভোরের আলো ফুটলো, আর তারা আবার যাত্রা শুরু করলো। এরপর কিছুক্ষণের মধ্যেই আর একটা গ্রাম সামনে এলো। আমি এই গ্রামে ছোট্ট একটা কাজ করতে যাব। হঠাৎ গ্রাম থেকে আবার চিৎকার ভেসে এলো। আরে ভাই, রতনকে সাপে কামড়িয়েছে, সে মারা গিয়েছে। ঠিক তখনই প্রলয় ফিরে এলো। এবার যতীন্দ্র আর নিজেকে সামলাতে পারল না। এরপর জিজ্ঞেস করলো, বন্ধু প্রলয়, তোমাকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন, আপনার মনে যা প্রশ্ন আছে জিজ্ঞেস করুন। তুমি যে গ্রামেই যাও সেখানে কিছু না কিছু অঘটন ঘটে, এমন কেন হয়? যতীন্দ্র, তুমি খুব জ্ঞানী মানুষ বলেই তোমার সঙ্গে চলেছি, কারণ জ্ঞানীর সঙ্গই সর্বদাই ভালো। তুমি কি সত্যি এখনো বুঝতে পারোনি আমি কে? আমি হয়তো কিছুটা বুঝতে পারছি, তবে আমি স্পষ্ট জানতে চাই তুমি কে। আমি যমদূত। যমরাজের আদেশেই
আমি তাদের প্রাণ নিয়ে যাই যাদের আয়ু পূর্ণ হয়েছে। এবার যতীন্দ্র একটু অবাক হলো। যদি তাই হয় বলো, তবে পরের মৃত্যুটা কার? তবে শুনো, তুমি তোমার যে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছ এবার তারই মৃত্যু হবে, আর সেই মৃত্যুর কারণও হবে তুমি। না না, এটা হতে পারে না। সে আমার শৈশবের বন্ধু, আমি ওর মৃত্যুর কারণ হতে পারি না। যদি এমনটাই হয় তবে আমি ওর সাথে দেখা করব না, এটাই ভালো হবে। তুমি দেখা না করলেও নিয়তি বদলাবে না যতীন্দ্র। তোমার বন্ধু তোমার কাছেই প্রাণ ত্যাগ করবে, এটাই নিয়তি। তাহলে আমি এখনই ফিরে যাচ্ছি, আমি আর আমার বন্ধুর সাথে দেখা করতে যাব না। যতীন্দ্র নিজের বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন। ঠিক তখনই দূর থেকে মোহনকে আসতে দেখা গেল। সে যতীন্দ্রকে দেখেই খুশিতে দৌড়ে আসছে তার দিকে। বন্ধু, দাঁড়াও বন্ধু। মোহন যতীন্দ্রের কাছে গিয়েই মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধু, তুমি ঠিক আছো তো? না না, এটা হতে পারে না। আমার জন্য তুমি, হে ঈশ্বর, এটা তুমি কি করলে? মোহন আর উঠল না। যতীন্দ্র অবাক চোখে তাকিয়ে রইলেন প্রলয়ের দিকে। দেখলে তো যতীন্দ্র, বলেছিলাম না নিয়তি কখনো বদলানো যায় না। তোমার বন্ধু অনেকক্ষণ ধরে তোমার পিছনে দৌড়াচ্ছিল, কারণ তার নিয়তি যে তাকে তোমার কাছেই নিয়ে এসেছে। তোমার বন্ধু আগের গ্রাম থেকে তোমার পিছনে আসছিল, কিন্তু সে তোমাকে ডাকলেও নিয়তির পরিহাস তার ডাক তোমার কাছে পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই সে তার সর্বশক্তি দিয়ে ছুটে তোমার কাছে পৌঁছাতে চেয়েছিল। অতিরিক্ত দৌড়ে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে। তার মৃত্যুর কারণ হলে তুমি, কারণ সে তোমার জন্য সীমা অতিরিক্ত করেছে। যদি মৃত্যুই তার নিশ্চিত ছিল, তাহলে আপনি শুরু থেকে আমার সাথে কেন ছিলেন? আমি সর্বদা তোমার সঙ্গেই থাকি যতীন্দ্র। শুধু মানুষ চিনতে পারে না, কারণ তারা নিজের সুখ দুঃখ ছাড়া অন্য কিছুর দিকে তাকানোর সময় পায় না। সূর্য অস্ত গেল। বাতাসে শোকের নিস্তব্ধতা, আর যতীন্দ্রর চোখে নেমে এলো এক চিরন্তর উপলব্ধি। জীবন ও মৃত্যুর মাঝে শুধু একটি পার্থক্য, উপলব্ধি। আর এই সত্যি যতীন্দ্র বুঝেছিল সেদিন প্রলয়ের চোখে তাকিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দাও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে জানাও এই গল্পটা তোমার কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন মজার কার্টুন গল্প নিয়ে। ধন্যবাদ।